আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে একটা দুঃখজনক ঘটনা পেলাম। তোয়াফেল আহমেদ, তিনি বঙ্গবন্ধুর দীর্ঘকালের সঙ্গী এবং এই স্বাধীনতার যুদ্ধে তিনি বরাবর বঙ্গবন্ধুর সঙ্গেই ছিলেন। তিনি দেহ রেখেছেন, তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু তারপর তার জানাজার পর গুলশানে, ঢাকার গুলশানে জানাজার পর যে কাণ্ডটি হলো, এই যে দেখছেন না যে এই যে মিছিল, এগুলো কিন্তু বহরে আরো বাড়বে। এটা হচ্ছে ওই হাম গুটি বসন্তের মতো, ছোঁয়াচে রোগ। এ নাবছে আমি নাববো না কেন, ও নাবছে আমি নাববো না কেন, এই করতে করতে দেখবেন মিছিলের বহর বাড়বে। আর সারা ঢাকা জুড়ে যখন এই মিছিলটা হবে, তখন এই যে বললাম, না দেশের সরকার, না পুলিশ, না সেনাবাহিনী কেউ সামলাতে পারবে না। আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে আমি বিশ্লেষণ করে আমি একটা কথা আমাদের রাজ্যের কথা বলেছিলাম যে আমাদের রাজ্যের যে শাসক দল ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। ঢাকি সহই কিন্তু বিসর্জন হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে এই তৃণমূল থাকবে না, কলা গাছ তৃণমূল হবে, তৃণমূল হবে, ওই বটগাছ তৃণমূল হবে, একটা তৃণমূলের সংগঠন ভাঙবে। তৃণমূল ভাঙন শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম ভাইপো জেলে যাবে, 15 দিনের মধ্যে অপেক্ষা করুন, আপনি জেলে যাবেন ভাইপো, তার পিছু পিছু পিসিমাও যাবেন, মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, ভাইপোর বিরুদ্ধেও বিস্তর অভিযোগ। আমি যা বলি না, খুব ভেবেচিন্তে বলি। হয়তো তাৎক্ষণিকভাবে আপনারা অনুভব করতে পারেন, না রে বললো মানুষটা, হলো না তো, আপনারা ভাবলেন বাজে কথা। কিন্তু একটু স্মরণ করে রাখবেন, এই যে আজকে বললাম যে সব কটা পালাবে, লিখে রেখে দিন, সব কটা পালাবে। এতদিনে নিশ্চিত হওয়া গেল যে শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কোনো পদত্যাগ পত্রই পেশ করেননি, মানে লেখেননি উনি পদত্যাগ পত্র। তার কারণ হিসেবে এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার যা মামলাটা লিস্টিং হয়েছে, লিস্টিং হওয়ার আগের খবরটা আপনাদের আমি দিয়েছিলাম, গতকালকে লিস্টিং হয়েছে। লিস্টিং হওয়ার পর এই খবরটা পেয়ে আমি হরিশ সালভেকে ফোন করেছিলাম যে প্লিডিং এ কি লেখা আছে। তিনি আমায় নিশ্চিত করেছেন যে প্লিডিং এ এটাই লেখা আছে যে তিনি বলেছেন তিনি পদত্যাগপত্র লেখার বা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো সময় পাননি, তাকে কোনো সময়ই দেওয়া হয় না। ফলে তার নামে যে সমস্ত উড়ো কথাগুলো উড়ে বেড়াচ্ছে যে তিনি পদত্যাগপত্র লিখে দিয়েছেন, সেটা হারিয়ে গেছে। তারপরে তিনি পদত্যাগপত্র 3 পাতার লিখেছেন না 2 পাতার লিখেছেন, সে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে তিনি ভ্যানিটি ব্যাগে পড়ে আবার পদত্যাগপত্র নিয়ে চলে গেছেন। যে মানুষটা পদত্যাগপত্র লেখেনি, তার পদত্যাগপত্র নিয়ে এত হইচই। যদিও হইচইটা আমি প্রথম শুরু করেছিলাম যে আইসিজেতে তিনি যাচ্ছেন, গিয়ে তিনি দেখাবেন যে আমি পদত্যাগ করিনি, সুতরাং আমি বৈধ প্রধানমন্ত্রী। এখন সে যাই হোক, তারপর থেকে পদত্যাগপত্র নিয়ে খুব হইচই শুরু হলো। এখন যে লেটেস্ট খবরটা সেটা হচ্ছে যে তিনি কোনো পদত্যাগপত্র লেখেননি এবং তিনি সঙ্গে করেও আনেননি। সেটা যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার যে প্লিডিং অ্যাপ্লিকেশন আছে, প্লিডিং কপি, সেই প্লিডিং কপিতে তিনি পরিষ্কার জানিয়েছেন, আমার হরিশ সালভে এইটা জানিয়েছেন। এবার যখন এবার লিস্টিং হয়েছে, যখন এবার এটা উঠবে কোর্টে, যখন মামলাটা উঠবে, সেই মামলাটা ওঠার পর
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো একটা উকিল আসতে হবে, যাকে যে দেশের উকিল তাকে দাঁড় করান, তাকে যখন জিজ্ঞেস করা হবে আপনারা এই সরকার গঠন করলেন, তাহলে পরে কিসের ভিত্তিতে করলেন? প্রধানমন্ত্রী তো বলছেন তিনি পদত্যাগ করেননি, তিনি তো পূর্ণ মেয়াদ উনি করবেন। আমরা দেশে এমন অস্থির অবস্থা তৈরি করেছিলেন যে ওনাকে মানে কিছু সময়ের জন্য দেশের বাইরে চলে যেতে হয়েছিল। তার মানে উনি বৈধ প্রধানমন্ত্রী। তাহলে এবারে উত্তর দিতে পারবে না। এবার তখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একটা রায় লিখবেন, যিনি তিনি পূর্ণ সময়ের পর্যন্ত, তার মেয়াদ সম্পূর্ণ হওয়া পর্যন্ত তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই দেশ শাসন করবেন, এবং তার আগে তার মধ্যবর্তী অবস্থায় তিনি চলে আসার পরে যে সমস্ত সরকার গঠন হয়েছে সব অবৈধ। তাদের করা চুক্তি, তাদের করা সমস্ত আদেশ, সেগুলো সব অবৈধ। এই যে লেখাটা, যে কপিটা হবে, রায়ের কপিটা, সেটা যাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এই 196টা দেশে তার একটা কভারিং লেটার করে চিঠি পাঠিয়ে দেবে, কারণ সবাইকে জানাতে হবে না তিনি বৈধ প্রধানমন্ত্রী। তা আমি বলেছিলাম 2 মাস, কিন্তু এখন যে অবস্থা দেখছি 2 মাসও লাগবে না। তাই আমার মনে হচ্ছে যে ওই রায়, শুনানি, রায়, তারপর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে যাওয়া, 196টা দেশে চিঠি পাঠানো, অতদিন অপেক্ষা করতে হবে না দাদা। আমার মনে হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ পথে নেমে পড়েছে খুব তাড়াতাড়ি। শেখ হাসিনা উনি যখন বলেছেন, দেখুন কে কোন নেতা কি বললো না বললো আমি আমল দিই না, আসল নেত্রী কি বলেছেন? নেত্রী বলেছেন আমি মাথা উঁচু করে আমি দেশে ফিরবো, যে কোনো কনসিকোয়েন্স ভোগার জন্য আমি প্রস্তুত। তার মধ্যে যদি ঘোষিত হয়ে যায় তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি পুরো কার্যকাল উনি সামলাবেন, তাহলে পরে কার কি? মধ্যবর্তী নির্বাচন সে সমস্ত গোল্লায় গেল। এই আমেরিকার সঙ্গে চুক্তি, অমুককে জেল থেকে ছেড়ে দেওয়া, এদের সমস্ত মাফ করে দেওয়া, এই যত শয়তানগুলো আছে তাদেরকে সমস্ত মাফ করে দেওয়া, এগুলো বিল ফিলগুলো সব জলাঞ্জলি যাবে, আর প্রত্যেক কটা জেলে যাবে। ইউনূস ফিরবে কি ফিরবে না আমি জানি না। ইউনূস অত্যন্ত ধুরন্ধর, সে হয়তো বাইরে বসে জল মাপছে, সেও খবর রাখছে। সে ফ্রান্সে বসে আছে, নেদারল্যান্ডের হেগে কি হচ্ছে সে খবর রাখে না, সে ঠিক খবর রাখে। সেও জল মাপছে, জল মেপে হয়তো আসবে, এসে আবার পুট করে কেটে পড়বে। সে থাকবে না, কারণ থাকলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। যে আপনার নেত্রী যখন বলেছেন ফিরবেন, তিনি ফিরবেনই, এবং সেটা আমি 2 মাস অনেক বেশি হয়তো বলে ফেলেছি, কিন্তু 2 মাসটাতেই আমি স্টিক করছি। এর মধ্যেই উনি ফিরে আসবেন, এবং সেদিনকে যে অবস্থা হবে আমি মানুষ চক্ষে দেখতে পাচ্ছি, আমি সেদিনকে কি অবস্থা হবে। এখনই যদি এই হয় তাহলে সেদিনকে কি হবে? যেদিনকে উনি ঘোষণা দেবেন যে আমি অমুক দিনকে ঢাকা এয়ারপোর্টে নামছি, সেদিন কি হবে? আর একটা কথা আমি বলেছিলাম যে আপনাদের বিমান এসে ওনাকে পৌঁছে দিয়ে গেছেন, আপনাদের সেনাবাহিনীর বিমানই কিন্তু ওনাকে নিয়ে যাবেন। এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এই অবস্থার মধ্যে কি করে উনি ফিরবেন, এত এত সমস্ত মৌলবাদী রয়েছে, সব ব্যবস্থা করে দেওয়া আছে। আমাদের এখানে লোকে যখন জিজ্ঞেস করে আরে ये क्यों करना है, मुझे थोड़ा सोचना पड़ेगा, तो তখন বলা হয় तू चुपचाप काम करते जा, सोचने वाले दिल्ली में बैठे हैं। অর্থাৎ
দিল্লিতে যারা বসে আছে না, তারা আপনার আমার থেকে অনেক বেশি চালাক, ধুরন্ধর, চালাক নয় ধুরন্ধর। একটা টিম কাজ করে, থিঙ্ক ট্যাঙ্ক, 400-500 লোকের একটা থিঙ্ক ট্যাঙ্ক কাজ করে, সমস্ত রিপোর্ট আসে। এবং জানবেন, আমাদের এখানে যে সমস্ত রিপোর্ট, ইন্টেলিজেন্সের রিপোর্ট আমাদের কাছে যায়, আমাদের সাউথ ব্লকে যায়, সেই রিপোর্টের একটা কপি কিন্তু শেখ হাসিনার কাছেও যায়, বাংলাদেশ সংক্রান্ত, শুধু বাংলাদেশ সংক্রান্ত, শেখ হাসিনার কাছেও যায়। ফলে বাংলাদেশের কোথায় কি হচ্ছে, কে কি করছে না করছে, সব রিপোর্ট যেমন ভারতবর্ষ জানে, তেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানেন। ফলে উনি যা বলেছেন ভেবেচিন্তেই বলেছেন, এবং উনি আসবেন যখন বলেছেন দেশে, তখন জানবেন উনি আসবেন। আজকে ভিডিও সংরক্ষণ করে রাখুন, যদি না বলে তখন আমায় যা বলার আপনারা গালি দিতে পারেন। দেশ যেভাবে চলতেছে এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আপনি প্রধানমন্ত্রী যেই সিনেমা দেখে সেই সিনেমা বন্ধের জন্য 7 গাড়ি পুলিশ যায়, এটা তো স্বাভাবিক ঘটনা না। তো যখন দেশে কোনো স্বাভাবিক ঘটনা ঘটবে না, তখন পরিবর্তন অনিবার্য। ভারত এইখানে 1 কোটি মানুষ পাঠিয়ে দিবে বলেছে তারা, যদি পাঠিয়ে দেয় পরিবর্তন অনিবার্য। যদি দেয়, যদিও ভারত এটা পারবে না 1 কোটি মানুষ পাঠাইতে, কারণ খোদ ভারতের ভিতরে ভারত বিরোধীরা আছে, তারা এটা ঠেকিয়ে দেবে। বাংলাদেশের লোকজন লাগবে না, আমি নিশ্চিত। বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের মৌলবী, বাংলাদেশের বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর বলেন আর ভাবির পোলার, এতে কারোরই দরকার নেই। ভারতের ভেতরে যারা ভারত বিরোধী আছে, তারা এটা ঠেকিয়ে দেবে। এটা নিয়ে আমি এই মুহূর্তে ভাবতেছি না। তবে বাংলাদেশের জন্য একটা বিশাল চাপ, কারণ অনেকেই ভয়ে এখন পালাতে বাধ্য হবে। অলরেডি 1.5 থেকে 2 লক্ষ পালিয়ে চলে এসেছে। ঠিক যেভাবে তারা গিয়েছিল, ওইভাবে তারা বাংলাদেশে ঢুকে পড়েছে এবং ঢুকতেছে, আরো ঢুকবে। বরং অফিসিয়ালি ভারত সরকার আমাদের 1 কোটি মানুষ পাঠাতে পারবে না, কারণ ভারতের যে সমস্ত চিঙ্কুবাম আছে, জালিয়াত সেকুলার আছে, তারা এটাকে ঠেকিয়ে দিবে। কারণ তাদের বাংলাদেশ থেকে যদি কোনো মুক্ত চিন্তক বা যারা প্রগ্রেসিভ রাজনীতি করে, তারা যদি ভারতে গিয়ে আশ্রয় নেয়, তাহলে ভারতের বামপন্থী, ভারতের কংগ্রেস, সপা মপা খপা যারা আছে, চিঙ্কুবাম মিঙ্কুবাম, তৃণমূল, তাদের সমস্যা। কিন্তু বাংলাদেশ থেকে কোনো মৌলবাদী গেলে কোনো সমস্যা নেই, এটা তাদের জন্য সমস্যা নেই। কোনো প্রগ্রেসিভ মানুষ গিয়ে থাকলে সমস্যা। সেখানে শেখ হাসিনা কেন আছে, এটা নিয়ে প্রশ্ন করার লোক আছে। মানে অদ্ভুত ব্যাপার, শেখ হাসিনা, যিনি এই প্রশ্নটা করেছেন, শেখ হাসিনা কেন ভারতে থাকে, এই প্রশ্নটা করেছিলেন আমাদের পিসির ভাইপো। মজার বিষয় হলো, তার পিসি এবং তিনি নিজেও কিন্তু স্বাক্ষর করে এসেছেন যে শেখ হাসিনা ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি। কিন্তু খোদ তাকে নিয়ে তিনি প্রশ্ন করেছেন, ফলাফল পেয়ে গেছেন 3 দিন পরেই ভোটের মাধ্যমে। কিন্তু এই অনুপ্রবেশকারীরা কেন আছে, এই ব্যাপারে কিন্তু তারা প্রশ্ন করে না। সুতরাং এই জন্য আমি বলতেছি যে ভারতের ভেতরে যারা ভারত বিরোধী আছে বা রয়েছে, তারা এটা ঠেকিয়ে দেবে, আমার এটা মনে হয়। আর বাংলাদেশের পরিবর্তন কি হবে না, বাংলাদেশে এই মুহূর্তে যে অর্থনৈতিক পরিস্থিতি, যে রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, ব্যাংকগুলোর যে পরিস্থিতি, সাধারণ মানুষের নিরাপত্তার যে পরিস্থিতি, তাতে তো পরিবর্তন অনিবার্য। মানুষ পরিবর্তন করবেই। অনেকেই বলে থাকে যে না, আওয়ামী লীগ আর আসবে না 5 বছরে, 10 বছরে, 20 বছরে, কেউ বলে 50 বছরে, 2-1 100 বছর বলেছে। 100 বছর পরে বাংলাদেশ থাকবে কিনা তা ঠিক নাই, কিন্তু আওয়ামী লীগ নিয়ে টানাটানি এইভাবে চলতে থাকলে তো বাংলাদেশই টিকে থাকবে না 15-20 বছরের মধ্যে। আমার বাংলাদেশই টিকে থাকবে না। অলরেডি শেখ হাসিনা সেটা বলে দিয়েছেন যে সাদা চামড়ার দেশ, দেশের কিছু দেশ বা কিছু ব্যক্তি, হ্যাঁ, এই যে এক সুদূর বুদুর মার্কা কথা, ভারত তোমার মায়ের ভাতার হয়, তোমার মাগনা খাওয়াবে। ভারত তোমার মায়ের ভাতার, তোমার মায়ের ভাতারই তো তোমার মাগনা খাওয়ায় না। তুমি লিখছো ভারত কি কি ফ্রিতে খাওয়ায়, ফ্রিতে তোমার কেন খাওয়াবে? পাকিস্তান তো তোমার ফ্রিতে খাওয়ায় না, আমেরিকা তো তোমার ফ্রিতে খাওয়ায় না। এই আরেক পেয়ারা পাকিস্তানি চলে আসছে। আরে তোদের তো লজ্জাও নাই, বেহায়ের বাচ্চা, তোদের তো ন্যূনতম লজ্জা নাই। ভারতের মুতখোর বলিস, ভারতের আগে মুতে বলিস রাস্তায়, সেই ভারতে তোর মা ও বাপ, চাচা, ভাগিনা লাখ লাখ গিয়ে কামলা দিতে যায়, কামের বুয়া হইতে, তোদের তো ন্যূনতম লজ্জা বোধ তোদের নাই। ভারত তোকে কেন মাগনা খাওয়াবে? তেলে পাকিস্তান থেকে আনতে পারস না?
তোর মায়ের ভাতার হয়তো পাকিস্তান, ওইখান থেকে নিয়ে টাকা দিয়ে আন গিয়ে দেয় কিনা দেখ। ভারত থেকে আনোস কেন? ভিসার জন্য দোয়া করা শুরু করছিস কেন ভারতে? আর বলিস যে ভারত আমাদের কি কি মাগনা দেয়? ভারত তোর মায়ের ভাতার হয় না তোর বোনের লাং হয় যে তোর মাগনা খাওয়াবে? তো মাগনা তো খাসি। এই যে 50 লক্ষ লোক গিয়ে তো ওইখানে গিয়ে ওই দেশেটা খাইতেছস, ওই তো ওই ভারতে তোর মাগনা খাওয়াইছে। লক্ষ্মী ভান্ডার খাস না? বাংলাদেশ থেকে গিয়ে ওইখানে গিয়ে লক্ষ্মী ভান্ডার নিতেছস, লজ্জা করে না তোদের? মানে এদের এদের ন্যূনতম লজ্জাবোধ এদের নাই। এই জামাতি বট পেয়ারা পাকিস্তান, এদের ন্যূনতম হায়া নাই। কারণ হায়া যদি থাকতো তাহলে তো ওর মাকে যারা ধর্ষণ করছে 71-এ, খালাকে, তাদের পক্ষে কিভাবে নেয়? এতে তো হায়া নাই, লজ্জা নাই, তাই বলে ভারত কি আমাদের মাগনা দেয়? তোর বাপে তোরে মাগনা খাওয়ায়, তোর শ্বশুর তোরে মাগনা খাওয়ায়, মাগনা তোরে খাওয়াবে কেন? আর টাকা দিয়ে আনো, সেই চাপা মানুষ টাকা দিয়ে পাকিস্তান থেকে আন তোর মায়ের ভাতার। তুরস্ক তোর বইনের লাং হয়, তুরস্কে যা, ওইখান টাকা দেন, তোর না করছে কেন? ভারত থেকে আনতে হয় কেন? মানে ভারতের খাবে, ভারতের পড়বে, আবার ভারতের বিরোধিতা করতেই হবে। কারণ কি জানেন, বেদনাটা আসলে অন্য জায়গায়। বেদনাটা হলে 71-এ তার দাদির যে ভাতার ছিল, তার দাদির ভাতারের পেয়ারা পাকিস্তানে ভেঙে গেছে, মনে বড় ব্যথা, সেই ব্যথা কোনো বলতে পারে না। তাই ভারত খুব খারাপ। কিন্তু আমি সরি এই শব্দগুলো উচ্চারণ করার জন্য, আমাদের জিয়া করিম ভাই থাকার কারণে এই সমস্ত শব্দ উচ্চারণ করতে আমি আন্তরিকভাবে দুঃখিত, তবু করতে হচ্ছে পরিস্থিতির কারণে। এই যে না, আরেকজনে আপনার যেটা কমেন্টস করছে এটা একটু দেখেন। বাংলাদেশ থেকে হিন্দুদের লাথি দিবি কেন? বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশে নাগরিক, এরা কি ভারত থেকে আসছে? শালা বেকুবের বাচ্চা, এই বেকুবের বাচ্চা, বাংলাদেশে হিন্দুরা কি ভারত থেকে এখানে আসছে? তোর মায়ের ভাতারেরা, তোর বোনের লাঙ্গেরা, তোর খালারা, মামারা, ভাগ্নিরা ভাইস্তারা ভারতে গিয়ে কামের বুয়াগিরি করতেছে। ওরা কেউ বৈধভাবে বাংলাদেশে আসে, তুই ভারতে হিন্দুদের পাশে দিয়ে বর্ডার পার করবি? মানে ভারতের বাংলাদেশের হিন্দু কি তোর দয়ায় থাকে? তোর দয়ায় বাংলাদেশে থাকে? বরং তোর মায়ের ভাতার, তোর বোনের লাঙ্গেরা ভারতে গিয়ে কামের বুয়াগিরি করতেছে, কাজে দিন মজুরে কাম করতেছে, বাংলাদেশে অবৈধভাবে যায়। সেই চিন্তা কর। বললামই তো যে তোদের মতো ভারত, এই দেশের মানুষের কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী পাইছে। ওই যে ওই হুমায়ুন কবিরের ভাষায় বলি, মুর্শিদাবাদের সেটা ভাঙ্গা মায়ের দিয়ে দিত। এদের ন্যূনতম হায়া নাই, লজ্জা নাই। কোন হিসেবে বললো পাকিস্তান কি তোর, এটা কি পাকিস্তান নাকি রে হিন্দুদের বের করে দিবি? বের করে দে না। তোদের মায়ের ভাতারের যদি সাহস থেকে ডিক্লেয়ার দিয়ে বের করে দে, আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম এই পেয়ারা পাকিস্তানি বাংলাদেশিদের এইভাবে চিপে না পিটিয়ে মেরে, তারপর ষড়যন্ত্র করে বাধ্য করে না তাড়িয়ে হিন্দুদের, তোদের মায়ের ভাতারের যদি মুরত থাকে বল, ভারতের বাংলাদেশে হিন্দুদের তাড়িয়ে দিবি, বল। দেখ বাংলাদেশ থাকে কিনা, বল ডিক্লেয়ার, তোদের কারো মুরত থাকলে ডিক্লেয়ার দে যে বাংলাদেশ থেকে হিন্দুদের বের করে দিবি। ষড়যন্ত্র করে কনভার্ট করতে পারবি, ষড়যন্ত্র করে ভারতে পাঠাইতে পারবি। ভয় দেখে ডিক্লেয়ার দে, দেখি কত বড় তোদের বাপের বুকের পাটা হয়েছে, তোদের মায়ের ভাতারে কত মুরত, বল দেখি যে বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দিবি, বল দেখি। বইলে বাংলাদেশ টিকে রাখতে পারোস কিনা 7 দিন, সেটা দেখ। বাংলাদেশ থাকে কিনা, তখন হিন্দুরা ওয়ারিশ কিন্তু নিয়ে নিবে। বাংলাদেশ ভাগ করে ওই যে 1.5 কোটি মানুষের যতটুকু জায়গা নতটুকু কিন্তু নিয়ে নিবে। ওই পাকিস্তানি জজবাদে এগুলো চলবে না। বলো, ওই ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট দিলে বলতে পারবা, তারপর ইউটিউবে আইসা, ইউটিউবে তোর কারো দেখা যায় না, তুমি কোন কত বড় খেরু, তোমার তার চিনা যায় না। আসলে লাইভে এসে বলো বাংলাদেশের হিন্দুদের খেদাই দিবা, দেখি, বলো না দেখি মরুদে কোলাই কিনা। আরে বাবা, ভারত বা বাংলাদেশের অবৈধ গুলো যেগুলো ভারতে বাস করে তাদেরই বাইর করতে পারতেছে না, তুমি বাংলাদেশ থেকে হিন্দুদের বাইর করে দিবা? ওটা তো আমি বলেছিও যে বাংলাদেশে হিন্দুদের থাকতে দিবে না, এটা তো আমি জানি। কিন্তু এটা মুখে ডিক্লেয়ার দাও দেখি, তারপরে দেখো বাংলাদেশ টিকে কিনা, বাংলাদেশে অস্তিত্ব থাকে কিনা, তারপরে ভাতে মরো কিনা এটা দেখো। বাংলাদেশে আমি আরেকটা জিনিস আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিই, বলছিও কয়েক জায়গায়, বাংলাদেশ যেদিন সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই দেশে মানুষ না খায় মরবে, এই দেশ সুদান হয়ে যাবে, লিখে রাখেন এই দেশ উগান্ডা হয়ে যাবে, এই দেশ ইথিওপিয়া হয়ে যাবে, লিখে রাখেন আপনি। এবং এটা ঘটবে 15 বছরের মধ্যেই, আগামী 15 বছরের মধ্যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে। একদিকে এরা তাড়িয়ে দিবে, আর একদিকে হিন্দুরা চলেও যাবে। কারণ বাংলাদেশে হিন্দুদের দশা হইলো, ওগো তুমি কি আমার, সে বইয়ের মতো, ওগো তুমি কি আমার রাখবা না, এত উষ্টাও কেন, লাইতাও কেন, কন্যাও কেন, শালি কিলেও বুঝোস না। কিন্তু বাংলাদেশের হিন্দুরাও বোকা, এই হিন্দুরা বোকা বলে এই কথাগুলো মানুষ বলতে পারে। আর বোকা অথবা আত্মঘাতী অথবা তারা অসচেতন, তার জন্য এগুলো বলতে পারতেছে, করতে পারতেছে। এই যে দেখেন কথাটা বললো, মানে এই যে বাংলাদেশের মুসলমানরা মনে করে
যে এই বাংলাদেশে হিন্দু যারা তারা উঠলো। আমি বললাম, আবারও বলে রাখি, 71-এ যদি এরা চলে যেত, সেই জন্য বলেছিলাম যে 47 সালে যদি পাকিস্তানের সব মুসলমান চলে যাইতো আর ভারতের সব হিন্দু থাকতো, তাহলে ভারত এখন আমেরিকা হইতো, এই ভারত এখন ইউরোপ হইতো। এটা এই জন্যই আমি বলেছি। তেমনি আর একটা কথা বলে রাখি, যেই দিন বাংলাদেশ থেকে হিন্দুরা চলে যাবে, চলে তো যাবেই, এবং তাদের চলে যাওয়াবে ঘেটে ধরে বের করে দিবে, বারবার সতর্ক করতেছি কেউ, কারণ হিন্দুরা তো সচেতন হবেই না, কারণ এদেরকে 18 অধ্যায় মন্ত্র পড়তে হবে, তারপরে যদি এরা সচেতন হয়। এদের ভগবানকেই 18 অধ্যায় পড়ে শোনাইতে হয়েছে, তারপরে সে অস্ত্র হাতে নিছে, তারপরে তারা প্রতিরোধ করেছে। তো এদের দেবতাই যদি এরকম হয়, যাদের দেবতা এরকম, তাদের তাদের পূজারীরা কেমন হবে? যাই হোক, সেটা অন্য বিষয়, সচেতন এদের করা যায় না। আপনাকে বলি, যেই দিন বাংলাদেশ থেকে হিন্দু শূন্য হয়ে যাবে, ভারত সেই দিন বাংলাদেশকে পুরোপুরি বন্ধ করে দিবে, ব্লক করে সিল করে দিবে সীমান্ত। বাংলাদেশের মানুষ পাইকারি ধরে না খায় মরবে। আর রাজশাহী তো অঞ্চল তো থাকবেই না। চিটাগাং তো দখল করে নিয়ে চলে যাবে বার্মা, চিটাগাং বার্মা দখল করে নিয়ে যাবে, রাজশাহী ভারত নিয়ে যাবে, যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে। তারপরে এই যে ময়মনসিংহ ঢাকা নিয়ে আর বরিশাল নিয়ে বাংলাদেশ বানায় থাকতে হবে, তখন বুঝবো হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। আজকে আমার কথা আপনি আর কি মনে করতে পারেন, অথবা আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া মনে করতে পারেন, কিন্তু এটা সত্য। ঠিক যেমন আমার 10 বছর আগে পোস্ট দেখেন, 12 বছর আগে, সেখানে লেখা আছে যে বাংলাদেশ সিরিয়া হতে চলেছে, লিখেছিলাম, সেগুলো রেকর্ড আছে। বলেছিলাম ইসরায়েল ইরানকে সাইজ করবে, হামলা করবে, বলেছিলাম লেবানন নিয়ে নিবে, বলেছিলাম সিরিয়া দখল করবে। কেউ বিশ্বাস করে নাই, বলতেছে তো। বলেছিলাম সৌদি আরবের সাথে ইরানের বিরোধ হবে, বলেছিলাম দুবাইয়ের সাথে বিরোধ, সব আমার বলা আছে আগেই। এগুলো এমন না যে আমি জ্যোতিষ শাস্ত্র জানি বলেছি, না, রাজনৈতিক বিশ্লেষণ করলে, ইতিহাস পড়লে বোঝা যায় কোনটা কি ঘটতে যাচ্ছে, সেটা বলেছি। আবারও একটা কথা বলে শেষ করে দেই, আমিও তো চাইতেছি যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাক। আমি তো এটা চাই, কারণ আমি চাই না এরা আবার 71-এর মতো গণহত্যার শিকার হোক। 30 লক্ষ মানুষ যে মারা গেছে 71-এ, এরা কারা? কেন এদের কথা বলে না? কারণ এখানে সিংহভাগ মারা গেছে তারা হিন্দু, তার জন্য এই দেশের মানুষ কথা বলতে চায় না, তার জন্য এত পাকিস্তান প্রেম, ওগুলো আমরা বুঝি। বরং 71-এ ধর্ষণ হয়েছে মুসলমান নারী, যেটা আমি গবেষণা করে প্রমাণ করে দিয়েছি, যে 71-এ মুসলিম নারী কিন্তু ধর্ষণ হয়েছে, এটা নিয়ে তারা কথা বলে না। আর মরেছে সবচেয়ে বেশি হিন্দু, অপ্রিয় হলেও এই কথা সত্য। উদ্বাস্ত হয়েছিল 1 কোটির মধ্যে কতজন মুসলমান হিন্দু? আপনি হিসাব করেন, হিসাব করেন। তো আমিও চাই বাংলাদেশে। ফরিদ ভাই, এই প্রশ্নটা উত্তর দেন। ফরিদ ভাই, শেখ হাসিনা কবে আসবেন সেটা নিয়ে একটু বলেন প্লিজ। আমার ধারণা ছিল উনি 2-3 বছরের মধ্যে ফিরে আসবেন, এটা আমার ধারণা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তিনি খুব শীঘ্রই ফিরবেন। দেশের যে অবস্থা, দেশের যে অর্থনীতি, দেশের যে রাজনীতি, আর যে হারে আওয়ামী লীগের উপরে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলতেছে, এতদিন আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন সহ্য করার ক্ষমতা নাই। আর কোনো কারণে যদি 5 বছরে এইভাবে নির্যাতন, নিপীড়ন চলতে থাকে, তাহলে আওয়ামী লীগের মানুষ, যারা আওয়ামী লীগের পন্থী, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের তাদের আত্মবিশ্বাস চুরমার হয়ে যাবে। এরা চেষ্টা করবে 5 বছর থাকার, কিন্তু এটা না বাংলাদেশ আওয়ামী লীগ মানবে, না এরা সহ্য করতে পারবে। তাই শেখ হাসিনা, আমার ধারণা 2 থেকে 3 বছর সর্বোচ্চ, এর আগে বলেছিলাম 2-3 বছর, আমার ধারণা 1 বছর লাগতে পারে, 1 বছর, সর্বোচ্চ 1 বছর, সর্বোচ্চ। এর মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে বিপ্লবী সরকার হিসেবে ফিরবেন বলে আমার ধারণা। এটা আমার ধারণা আর কি, যে বিপ্লবী সরকার গঠন করে তিনি ফিরবেন। এটা কিন্তু আমি বারবার বলে আসছি। অনেকে বলছে নির্বাচন কিভাবে দিবেন, কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আর এই সরকার তো আপনাকে মধ্যবর্তী নির্বাচন দিবে না। যদি আপনি 5 বছর পরে ইলেকশনের যুক্ত না হইতে চান, সেই হিসেবে ক্ষমতায় নিয়ে আসতে চান, আর যদি আপনি এখন ক্ষমতা চান এবং এই দেশের মানুষ উদ্ধার করতে চান, তাহলে তো আপনাকে বিপ্লবী সরকার গঠন করা ছাড়া আপনার বৈধতা কোথায়? তাছাড়া তো আওয়ামী লীগের কোনো বৈধতা নাই, সুযোগই নাই। কারণ আন্তর্জাতিক ভাবে আপনি কিভাবে বৈধতা পাবেন যদি আপনি বিপ্লবী সরকার গঠন না করেন? আমার ধারণা 1 বছরের মধ্যে সর্বোচ্চ, আমি যখন কথা বললাম এই মুহূর্তের থেকে, অর্থাৎ এই যে এই মুহূর্ত থেকে কাউন্ট করেন, যে 1 বছরের মধ্যে, সেটা আগামীকালও ঘটতে পারে, পরশু দিনও ঘটতে পারে, সেটা 365 দিনও লাগতে পারে, শেখ হাসিনা চলে আসবেন। এটা আমার আগে ধারণা ছিল 2-3 বছর, কিন্তু এখন চলে আসবেন। দেশটা ওই দিকে যাচ্ছে, কারণ এই দেশে এত নির্যাতন। ফরিদ ভাই, একজন ভারতীয় সাংবাদিক, একজন ইউটিউবার, তিনি বলছেন যে আগামী 2 মাসের ভিতরে শেখ হাসিনা ফিরছেন। হ্যাঁ, মানে উনি যে বক্তব্য দিলেন, এই বিষয়ে কিছু বলবেন কি? 2 মাস আমি তো ওইভাবে বলতে পারবো না। আমিও কিন্তু বলেছি যে আগামীকালও আসতে পারে শেখ হাসিনা। তিনি তো 2 মাস বলেছে, আমি বলছি আগামীকালও আসতে পারে, হতে পারে 2 মাস পরে, হতে পারে 6 মাস পরে, হতে পারে। তবে তিনি 2 মাসের মধ্যে
আমি তো আবার বললাম যে 2 দিন পরেও চলে আসতে পারে, কারণ দেশের পরিস্থিতি তো যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। বাংলাদেশ এখন এমন একটা জায়গায় আছে, ওই যতই জামাতেরা লম্বা লম্বা কথা বলুক, যতই জামাতের ডাক্তার মাসুক চাপা মারুক, যে আমি কারা শেখ হাসিনার জিজ্ঞেস করো, ওয়াকারে বেড়াকে ফিরে যাইতে দাও। তোমার মতো মাসুদের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির পোলাপান ফুটবলের মতো সটায় তোমার বাউফল সরায় তোমার বঙ্গোপসাগরে নেবে না। তুমি শেখ হাসিনার কাছে তুমি কে? তোমাকে শেখ হাসিনার চিন্তা হবে? তুমি কোন চ্যাটের বাল তুমি মাসুদ? তোমার জামাতার আমিরের আমরা গুনি নাকি? আর তুমি কোথাকার কোন মাসুদ? ওয়াকারকে শুধু যাইতে বলো, তুমি এমপি থাকো, ওয়াকারকে শুধু বেড়াকে যাইতে বলো। ঢাকা ওই বাউফলের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির পোলাপান, সভাপতি সেক্রেটারি ওয়ার্ড কমিটির পোলাপান তোমার ফুটবলের মতো সটাবে। তুমি দেখাইতে আছো তুমি কত কি। তো ভাই 2 দিন পরেও ঘুরতে পারে, শেখ হাসিনা ফিরে আসতে পারে, 2 মাস পরেও আসতে পারে। আমার মন্তব্য এটাই। তবে 1 বছরের মধ্যে শেখ হাসিনা ফিরতেছেন, ঠেকায় রাখতে পারবেন না। আমার মনে হয় ঠেকানো যাবে না, কারণ এই পরিবেশ তারাই তৈরি করছে। আমি বলছি না যেটা আওয়ামী লীগ মিছিল করেছে, না, জনগণ খেপে যাবে, এই দেশের জনগণ। এই যে দেখেন না ইসলামী ব্যাংক নিয়ে, জামাতি ব্যাংক নিয়ে কি নাটক চলতেছে, এগুলো নাটক আমরা বুঝি। তারা যে ওই খালাতো ভাই মামাতো ভাই ঝগড়া বিহত, এগুলো আমরা বুঝি। এগুলো সব সোজা করে ফেলবে শেখ হাসিনা যখন ঢুকবে এই দেশে। আর উনি 2 মাস কোন সেন্সে বলেছেন আমি তা জানি না। তবে আমার বক্তব্য হলো সেটা 2 দিন পরে হইতে পারে, 2 ঘন্টা এই কথা বলার পর 2 ঘন্টা পরে ঢুকে যাইতে পারে। তিনি যেমন হুট করে হেলিকপ্টার দিয়ে গিয়েছেন, দিল্লি থেকে হেলিকপ্টার দায়িত্ব তো 2 ঘন্টা লাগে না, 1.5 ঘন্টা লাগে, বা 2 ঘন্টাই লাগে ধরে নিলাম। তো 2 ঘন্টার মধ্যে তিনি চলে আসতে পারেন, 2 দিন পরে আসতে পারেন, 2 মাস পরে হইতে পারেন, তবে 1 বছরের মধ্যে তিনি চলে আসবেন। শেখ হাসিনা এই মুহূর্ত থেকে যে আপনার সাথে কথা বলতেছে, 1 বছরের মধ্যে তিনি চলে আসবেন বাংলাদেশে, কোনো সন্দেহ নাই এতে। জি, ফরিদ ভাই আরেকটা মানে আপনি অনেকদিন বাদে টক শুতে আসছেন, এই কারণে অনেকেই প্রশ্ন করছেন হারামের শিশু নিয়ে কি বলবেন, এই যে দর্শক প্রশ্ন করেছেন। হারামের শিশুর ব্যাপারে আমরা গণ আদালত গঠন করব, সেইখানে জিয়া করিম ভাইও থাকবে আশা করতেছি, অনেকেই থাকবে। গণ আদালতে এদের হামের শিশুকে, জুলাই সন্ত্রাসের বিচার আদালতও হইতে পারে, জনগণের আদালতও হইতে পারে, কিন্তু হামের শিশু টিকার হবে যে সমস্ত শিশুরা মারা গেছে তাদের পক্ষে আমরা গণ আদালত গঠন করব। এবং সেইখানে এই সমস্ত এই ডক্টর ইউনুস, নূরজাহান বেগম সহ আমার ভাবির পোলা এবং যারা এদের আস্কারা দিয়েছে, তার মধ্যে ফাও মানে কাবাব মে হাড্ডি হয়ে যাবে সাকি, কাবাব মে হাড্ডি হয়ে যাবে জায়েদ পাড়া। কারণ এরা বলেছে কোনো ইন্টেনশন ছিল না যে হামের টিকা না দেওয়া বলেছে না, এটা পরে যাবে ফাও ফাও এরা কাবাব মে হাড্ডি। আবার আবার ওই যে দাঁড়িয়ালা মৌসালা বাবরিসুলালা ফ্রড মাজার বলছে যে যারা বলে যে কি এটা ফ্যাসিস্টের বয়ান হামের টিকার ব্যাপারে, মাশাল্লাহ উনিও চলে যাবে গণ আদালতে, ওনাকেও আমরা গণ আদালতে যে রায় হবে ঢাকা স্টেডিয়ামে সেই বিচার করা হবে, মাশাল্লাহ কেউ ঠেকাইতে পারবে না। হামের টিকার ব্যাপারে এটা গণ আদালতে আমরা বিচার করব, কেউ ঠেকাইতে পারবে না, কেউ কেউ পারবে না। গণ আদালতে এই হামের এই বিচার আবার রায় কার্যকর করাবো। এই যে যাদের সন্তান মারা গেছে জল্লাদ আমরা হাওলাত করে নিয়ে আসবো না, রায় আমরা গণ আদালতে দিব, আর কার্যকর করবে যাদের বাচ্চা মারা গেছে সেই সকল মা বাবারা। তার আগে সেই আদালতে যে রায় হবে সেই রায় কার্যকরী হবে। সেটা দুরাই মারবে না ঝুলাইয়া ফাঁসি দিবে, সেটা আবার মম ছাড়া, মম ডলবো না, মম ডইলে আমরা তাদের ফাঁসিতে ঝুলাবো না, এত সময় আমাদের নেই। হইতে পারে জিয়ার মতো একসাথে, জিয়া করিম ভাই বলছেন জিয়াউর রহমান নাকি ফাঁসি দিত এক দড়িতে 2 জন করে, ওই রকমও হয়ে যাইতে পারে ঢাকা স্টেডিয়ামে। যারা এই যে আমের টিকা যাদের ভুলের জন্য, যাদের গাফলতির জন্য এই শিশুরা মারা গিয়েছে, তাদের পক্ষে আমরা গণ আদালত গঠন করব এবং করবই। পিনাকির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কেউ বৈঠক করবে বলে আমি বিশ্বাস করি না। প্রথমত সে ধরে নিতে পারে যে সে তো সিয়ানা মাল, ঠিক আছে, কারণ একদিকে বাম রাজনীতি করছে, তারপরে আবার গণজাগরণ মঞ্চ, তারপরে আবার সিংকু বাম, তারপরে আবার জামাতের মাউথ পিস হয়ে গেছে। সে তো জানবে না কেন, সে তো রাজনীতি কম বুঝে, সে তো জানে পট পরিবর্তন হচ্ছে, কিন্তু সে চেষ্টা করবে বাংলাদেশ আওয়ামী লীগের লোকজনের সাথে বসতে। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে বাংলাদেশের জিয়া করিম ভাই কোনোদিন বসবে, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। যদি বলা হয় যে এক 1 ঘন্টার বৈঠকে প্রতি ঘন্টায় 1 কোটি টাকা করে দেওয়া হবে, তাও জিয়া করিম ভাই পিনাকির সাথে বসবে না। আওয়ামী লীগের সেক্রেটারি কি সেই যারা যারা জামাতিদের নিয়ে, সুনামগঞ্জের কিন্তু একজন আছেন, তারা নিয়ে পোস্ট দিয়েছিলাম, তারা কিন্তু বঙ্গবন্ধুর খুনির পরিবারের সদস্য, তারা তারা মিষ্টি খাওয়াইছে, গরুর মাংস খাওয়াইছে, তাদের কথা বলতেছেন। তারা হইলে বৈঠক করতে পারে, তারা বৈঠক করতে, যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে সুনামগঞ্জের এক নেতা ছিলেন, তাদের পরিবার আওয়ামী লীগের নেতা এখন নাকি কোন সম্ভবত এই অঞ্চলেরই, তার কথা যদি বলেন তারা করতে পারে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে, যারা বঙ্গবন্ধু সৈনিক, শেখ হাসিনার সৈনিক, এমনকি আওয়ামী লীগের
প্রাথমিক চিন্তা মানে মানে এদের যদি আপনি কট্টরতার দিকে প্রাইমারি স্কুলের ছাত্র মনে করেন, তারপরে তারা পিনাকির সাথে বসবে বলে আমার বিশ্বাস হয় না। বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতে পিনাকিরে লাগবে, কি বলেন? বাংলাদেশের আওয়ামী লীগ পিনাকি লাগবে না, পিনাকি নিজে সেভ করার জন্য, নিজেকে সেভ করার জন্য তিনি কেউ পারবে না। আপনার কি ধারণা স্বয়ং জননেত্রী শেখ হাসিনা পিনাকিকে সেভ করতে পারবে? আপনার কি ধারণা স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট পিনাকিকে বাংলাদেশে সেভ করতে পারবে? আপনার কি মনে হয় জামাতের সে মাউথপিস, সে বাংলাদেশে আসার সাহস পায় না, আর আওয়ামী লীগ আমলে সে আসবে বাংলাদেশে, আর বাংলাদেশের কর্মীরা মেনে নিবে? প্রশ্নই আসে না। শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন ভারতবর্ষের সঙ্গে একটা অটুট একটা বন্ধন ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে, এবং একে অপরের ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ ছিলাম। কিন্তু 5ই আগস্ট উনি চলে আসার পর, তারপরে 8ই আগস্ট ইউনূস ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে প্রথম যে উক্তিটা করলেন 7 সিস্টার নিয়ে, সেখান থেকে কিন্তু বিরোধের সূত্রপাত। এবং ডক্টর ইউনূস যতদিন ছিলেন ততদিন কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি, ক্রমশ অবনতি হয়েছে। এবার যেন তেন একটা নির্বাচন হলো, ঠিক আছে, নির্বাচন কাঙ্ক্ষিত ভাবে হয়নি, তাতেও কিছু যায় আসে না। ভারতবর্ষ চেয়েছিল সম্পর্কে একটা উন্নতি হোক, একটা নির্বাচিত সরকার, সরকারি ভাবেই বলা হয়েছে নির্বাচিত সরকারের সঙ্গে ভারতবর্ষ কাজ করবে। তা নির্বাচিত সরকার যখন এলেন, তারেক রহমান যখন এলেন, তখন তাকে আস্থায় নেওয়ার জন্য আমরা কিন্তু রাষ্ট্রদূতকে পাঠাইনি, প্রণব ভার্মাকে পাঠাইনি। আমাদের সরকারের দ্বিতীয় ক্ষমতা সম্পন্ন যিনি ব্যক্তি ডক্টর জয়শঙ্কর, তিনি নিজে উড়ে গেছিলেন ঢাকায়। উড়ে গিয়ে তিনি শোক বার্তা, একটা মোদিজির একটা শোক বার্তা তারেক রহমানের সঙ্গে হাতে তুলে দেন, তার পরিবারের সঙ্গে কিছু সময় কাটান এবং তার সঙ্গে একান্তে কিছু কথাবার্তাও বলেন যে ভারত বাংলাদেশ কিভাবে সম্পর্কের উন্নতি করতে পারে। তার পরবর্তীকালে কয়েক সপ্তাহের মধ্যে দেখা গেল যে তারেক রহমান সেই ইউনূসের ছেড়ে যাওয়ার ছুটিতে পা গলিয়ে দিয়েছেন। ভারতবর্ষ কিন্তু চেষ্টা করেছিল, যতটা পেরেছিল চেষ্টা করেছিল, এবং সেটা সাক্ষী বাংলাদেশও রয়েছে। সেই সময় কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন যে দিল্লি ঘুরে যাবেন। তারপরে যে অবস্থাটা সৃষ্টি হলো, তা আবার ধীরে ধীরে সম্পর্কটা আরো তলানিতে গেল। এখন তলানি বলতে ওই চায়ের কাপের তলানি যেটুকু থাকে ওই জায়গার সম্পর্কটা হয়ে রয়েছে। এবার কাপটা উপর করে দিলেই হয়, সেইটুকু বাকি আছে। এবং যে কোনো সময় কাপটা উপর হয়ে যাবে, মানে ওইটুকু সম্পর্কও থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ নিয়ে আলোচনা থামছে না, সমালোচনা থামছে না, পক্ষে এবং বিপক্ষে আলোচনা চলছে শেখ হাসিনাকে নিয়ে। পক্ষে বিপক্ষে, তার আসা যাওয়া, তার বেঁচে থাকা, তার মরে যাওয়া, তার ক্ষমতা ফিরে পাওয়া ইত্যাদি প্রায় সব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার বিচার নিয়ে, ভারতে তার অবস্থান নিয়ে প্রায় প্রতিদিনই আমাদের সামাজিক মাধ্যম, গণমাধ্যমে শেখ হাসিনাকে আসতেই হবে। আবার অন্যদিকে শেখ হাসিনা তিনি নিজেও নানা অছিলায়, নানা কৌশলে আলোচনায় আছেন। কখনো আমেরিকার পত্রিকায় ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ, নিউ ইয়র্ক টাইমস, সানডে টাইমস, দ্য টেলিগ্রাফ, এরকম বিখ্যাত বিখ্যাত পত্রিকা, ইকোনমিক্স থেকে শুরু করে ভারতের আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, সব জায়গাতে প্রতি মুহূর্তে এই কয়দিন পরপর একটা সাক্ষাৎকার দিয়ে, একটা বক্তব্য দিয়ে তিনি
সারা দুনিয়া তোলপাড় করে বেড়ান। এর বাইরে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্কাইপে বিভিন্ন রকম যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তাদের সেই আন্তঃসংযোগ, মানে আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে অসংখ্য গ্রুপ তৈরি হয়ে গেছে। এরা ডেইলি হাজার হাজার মিটিং করে, অসংখ্য গ্রুপ। এদের কাজ হলো কথা বলা। তো সেই কথা বেলায় তারা নিজেরা কথা বলছে, দেশের সাথে দেশের বাইরের কথা হচ্ছে, এলাকার টু এলাকা কথা হচ্ছে, পটুয়াখালী টু পটুয়াখালী, পটুয়াখালী টু বরিশাল, পটুয়াখালী টু দিল্লি, পটুয়াখালী টু যাকে বলা হয় লন্ডন, লন্ডন টু আমেরিকা, আমেরিকা জয়ের সাথে কুড়িগ্রাম, নীলফামারী, মানে হাজার হাজার বক্তব্য হচ্ছে। এবং এই কারণে কি হচ্ছে যে উইদিন দ্য আওয়ামী লীগ যেভাবে জামাত এই 2014 সন থেকে তাদের নিজেদের মধ্যে একটা আন্তঃযোগাযোগ তারা চালাচ্ছিল, ঠিক একই প্রক্রিয়াতে উইথ মোর ইফেক্টিভ, উইথ মোর প্রফেশনালিজম, অ্যাজ ওয়েল অ্যাজ যেটাকে বলা হয় আরও কৌশলী হয়ে, ট্যাক্টফুল হয়ে, ডিপ্লোম্যাটিক্যালি আওয়ামী লীগ নিজেদেরকে চাঙ্গা রাখছে, উষ্ণ রাখছে। আর নানা কারণে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন ঘটনা ঘটিয়ে তারা বাংলাদেশের রাজনীতিকে উত্তাল করে দিচ্ছে। তো এই যে ছাত্রলীগকে নিয়ে আলোচনা, আওয়ামী লীগকে নিয়ে আলোচনা, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা, এগুলো না হয় মেনে নেওয়া গেল, কিন্তু সাম্প্রতিক সময় তার ভ্যানিটি ব্যাগ নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এটা মানে কি বলবো, অনেক বড় বড় রাজনীতিবিদদের জন্য এটা রীতিমতো একটা চপেটাঘাত, যেখানে রাজনীতিবিদরা স্লোগান দিতে দিতে, মিছিল করতে করতে, দৌড়াতে দৌড়াতে, নাচতে নাচতে রক্ত বমি করে দিচ্ছে, অথচ তাদেরকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আর শেখ হাসিনার একটা ভ্যানিটি ব্যাগ, হয়তো সেটা কুমিরের চামড়া দিয়ে তৈরি, হয়তো সেটা বাফেলো মানে মহিষের চামড়া দিয়ে তৈরি, অথবা ব্ল্যাক বেঙ্গল গোট, বাংলার যে কালো ছাগল, ইটালির কোনো ব্র্যান্ডের তৈরি। আমি জানি না শেখ হাসিনা আসলে কী ধরনের ভ্যানিটি ব্যাগ ব্যবহার করতেন, সেটা কতটা কস্টলি। এর কারণ হলো ভ্যানিটি ব্যাগ এমন আছে যে আপনি নিউ মার্কেট থেকে 200 টাকায় ভ্যানিটি ব্যাগ পাবেন, দেখতে অনেক সুন্দর, আবার ঠিক একই মানে তার সে অত সুন্দরও না, নিউ মার্কেট 200 টাকার ব্যাগের মতো সুন্দর নয়, কিন্তু খুব ভালো ব্র্যান্ডের, ইউরোপের ভালো ব্র্যান্ডের। তো এরকম যে সকল ওয়ার্ল্ড ফেমাস ভালো ব্র্যান্ড রয়েছে, এরকম এক একটা ভ্যানিটি ব্যাগের দাম 2 কোটি 4 কোটি টাকা পর্যন্ত আছে। আর তার সঙ্গে যদি হীরামণি মুক্তা জহরত চুনি পান্না যুক্ত হয়, তাহলে কয়েকশো কোটি টাকা একটা ভ্যানিটি ব্যাগের মূল্য হতে পারে। তো শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগটা আসলে কেমন ছিল এটা আমরা জানি না, কিন্তু সেই ভ্যানিটি ব্যাগের মধ্যে 3 পৃষ্ঠার একটি পদত্যাগপত্র ছিল। সেই পদত্যাগপত্র নিয়ে এবং তার ভ্যানিটি ব্যাগ নিয়ে এখন যে আলোচনা হচ্ছে, এই আলোচনা বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা হচ্ছে না। ফলে ভ্যানিটি ব্যাগ ভার্সেস রাজনীতিবিদ, আর এই যে ভ্যানিটি ব্যাগের যে গুরুত্ব, এটি বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক, মানবজমিন সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী। মতি ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের, এবং সম্পর্কটা ভালো, খুবই ভালো সম্পর্ক। তিনি ওরকম খুব কট্টরপন্থী কোনো দলেরও নন, আবার কোনো দলের ঠিক ওরকম কট্টর বিরোধিতাকারী নন, অনেকটা লিবারেল প্রকৃতির একজন মানুষ। সবার সঙ্গে তিনি সম্পর্ক রক্ষা করতে চান, এটা আমি বুঝতে পারি। কারোর সঙ্গে তিনি শত্রুতা আসলে করতে চান না, ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, যাকে বলা হয় মাইল্ড। অভিমান তার আছে, কষ্ট তার আছে, তো যখন কষ্ট পান, অভিমান হয়, ওটা ইন্টেলেকচুয়াল লেভেলে তিনি 2 কলম লিখেন, তিনি ছাড়া, তার আল্লাহ ছাড়া তার ওই কলমের মার প্যাঁচ কেউ বুঝতে পারে না, কিন্তু যার উদ্দেশ্যে লেখেন তার 12টা বেজে যায়। তার যে ক্ষুরধার লেখনী, এরশাদের বিরুদ্ধে সেই যে লেখা তিনি লিখেছেন, দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, এক
যে খবরের কাগজ নামক একটা সাপ্তাহিক পত্রিকায় লেখা ছাপা হওয়ার পর এরশাদ পাগল হয়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে রীতিমতো হুলিয়া জারি করা হয়েছিল। তারপর যখন তিনি ইত্তেফাকে ছিলেন, তিনি বিশেষ প্রতিবেদক ছিলেন, স্পেশাল করেসপন্ডেন্ট ছিলেন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলেন, কূটনৈতিক প্রতিবেদক ছিলেন। তারপর কূটনৈতিক প্রতিবেদক হওয়া সত্ত্বেও স্পোর্টসের ব্যাপারে তার ভীষণ রকম দুর্বলতা। তিনি ইত্তেফাকের হয়ে বিশ্বকাপ, সে বিশ্বকাপের যে খেলা, সেই খেলা কভার করার জন্য তিনি বিদেশে গিয়েছিলেন। এবং আমরা যারা খেলাধুলা পছন্দ করতাম তখন ইত্তেফাকে ওই যে তার যে স্পোর্টস কলাম, এটা পড়ার জন্য পাগল হয়ে যেতাম। এই হলো মতিউর রহমান চৌধুরী। তাকে কলিগ হিসেবে পেয়েছি, মানে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে সংবাদপত্রে। তাকে সহকর্মী রূপে পেয়েছি, যে টকশো করি দীর্ঘদিন যাবৎ তিনি হোস্ট হন। কখনো কখনো সহ আলোচক হিসেবে সভা সমিতি সেমিনারে পেয়েছি। খাবার টেবিলে আমরা একত্রে বসেছি, ভাবির সাথে ভালো সম্পর্ক। তো সেই মানুষটি এই বাংলাদেশের অনেক, আমি যে বলবো, রাজনীতির অঘটন পটীয়সী বা ঘটন পটীয়সী, অনেক স্বৈরাচারের জন্য তিনি অঘটন ঘটিয়েছেন। আর ইতিবাচক রাজনীতির জন্য, সাংবাদিকতার জন্য তিনি অনেক ল্যান্ডমার্ক ভিক্টরি স্থাপন করেছেন। তো সেই মতিউর রহমান চৌধুরী কতগুলো বিষয়ে এই প্রথম তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাহস করে ইউনূস জমানাতে দেখা করেছেন। এবং সেখান থেকে বের হয়ে তিনি যে ঝুঁকি নিয়ে রাষ্ট্রপতির কথাগুলো, বেদনাগুলো তিনি যেভাবে মিডিয়ার সামনে তুলে এনেছেন, এটা অনন্য। বাংলাদেশের কোনো সাংবাদিক এই সাহস করেনি। আপনি পক্ষে বলতে পারেন, বিপক্ষে বলতে পারেন, কিন্তু সাংবাদিকতার যে সাহস, শক্তি, যেটি পরবর্তীতে আবার তার অনুকরণে কালের কণ্ঠ দেখিয়েছে আরও ওয়াইড রেঞ্জে। কালের কণ্ঠের যিনি নির্বাহী সম্পাদক জনাব হায়দার, তিনি এই মতিউর রহমান সাহেবের অনুকরণে রাষ্ট্রপতিকে নিয়ে রাজনীতির অন্দরমহলের অনেক গুপ্ত বিষয় সামনে নিয়ে এসেন, যেটা ইউনূসের যে পুরো ক্যারিয়ারটাকে শেষ করে দিয়েছে। আর ইউনূস জমানাতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে জনাব মতিউর রহমান চৌধুরী তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা ইউনূস রেজিমকে পতনের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যেভাবে এরশাদের রেজিমকে প্রথম লাল কার্ড দেখানো হয়েছিল, এই কয়েকটা লেখা, তার মধ্যে সব শালা কবি হতে চায়, কবি রফিকুল্লাহ সে বিখ্যাত পিপিলিকা স্বাদ জেগেছে, পিপিলিকা জিদ করেছে উড়বেই, জিদ ধরেছে উড়বে, এরকম কবিতা, সে বিখ্যাত সব শালা কবি হবে। আর মতিউর রহমান চৌধুরীর সেই দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, আর পটুয়া কামরুল হাসানের বিশ্ব বেহায়া। এটা হলো ইন্টেলেকচুয়াল জগতের তিনটি মাইলস্টোন এরশাদের পতনের। আর রাজপথে জীবন্ত পোস্টার, সেই নূর হোসেন, সেলিম দেলোয়ার, দীপালি সাহা, এরপর এরশাদের পতন। তদ্রূপ এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পতন হলো, বা শেখ হাসিনার যে পতন হলো, এই পতনের পেছনে মতিউর রহমান চৌধুরীর একটা বিরাট ভূমিকা আছে। এনিওয়ে, আমি এখানে যে জিনিসটা এই মুহূর্তে বলতে চাই, সেটা হলো এই যে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি যে প্রশ্নটি তিনি করেছিলেন ইউনূসের জমানাতে, এবং সেটা ইউনূস সামাল দিতে পারেননি, সেটার পক্ষে বিপক্ষে কিচ্ছু দাঁড় করানো যায়নি। ওটাই এস্টাবলিশ হয়ে গেছে যে তার পদত্যাগপত্র নেই। এখন ঠিক সেই পুরনো বক্তব্যটি আবার নতুন একটা মোড়কে তিনি ভরে দিলেন, অর্থাৎ সেই পদত্যাগপত্রটি জনাব মতিউর রহমান চৌধুরী তিনি ভরে দিলেন শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে। এবং যে ভ্যানিটি ব্যাগটি একটা চেয়ারের উপর পড়েছিল তার বক্তব্য অনুযায়ী, তিনি নিতে ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা। যখন তার সেই ভ্যানিটি ব্যাগের কথা মনে পড়ল, তখন তিনি সেই ভ্যানিটি ব্যাগটা আনতে বললেন এবং ভ্যানিটি ব্যাগটি হেলিকপ্টারে উঠে গেল। এই ঘটনা, এ কাহিনী, এ উপন্যাস, এ গল্প আমরা জানতাম না। এটা অবশ্যই সত্য। এর কারণ হলো, যদি আপনি তার অতীত ক্যারিয়ার দেখেন মতিউর রহমান চৌধুরীর, তিনি বোগাস কোনো গল্প তৈরি করেন না, অপ্রয়োজনীয় কোনো কথা বলেন না, এবং তিনি যখন কোনো একটা বিষয়
মার্ক করেন বা সৃষ্টি করেন, ওটা ইতিহাস হয়ে যায়। শেখ হাসিনার জমানাতে তাকে পালিয়ে বেড়াতে হয়েছে এবং শেষ সময় বেশ কিছুদিন, প্রায় বছরখানেক তিনি প্রাণ ভয়ে লন্ডনে ছিলেন। এরশাদের জমানাতে একই অবস্থা তার হয়েছিল। সেই তুলনায় বেগম জিয়ার জমানাতে, দুই জমানাতে, বা এই বর্তমান তারেক জিয়ার জমানাতে তিনি হিজ ইন এ বেটার পজিশন। তো এই বেটার পজিশনে থাকা অবস্থায় তিনি যে এই যে ভ্যানিটি ব্যাগের কথা বললেন, 3 পৃষ্ঠা পদত্যাগপত্রের কথা বললেন, আর ভ্যানিটি ব্যাগটি গণভবনে না রেখে তিনি যদি বলতেন যে এটি হারিয়ে গেছে, তাহলে হয়তো মিথ্যা কথা বলা হতো, কিন্তু সরকার স্বস্তি পেত। কিন্তু তিনি যে কথাটা বললেন, এতে করে সরকারের মধ্যে কিন্তু মারাত্মক আতঙ্ক তৈরি হয়েছে। আর সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের। তারপর আতঙ্ক তৈরি হয়েছে প্রেসিডেন্ট, বর্তমান যিনি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর। আতঙ্ক তৈরি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের, এবং জামাতের আমির, তিনিও আতঙ্কমুক্ত নন। এই 3 পৃষ্ঠার যে পদত্যাগপত্র, এবং সেটা তিনি কি লিখেছিলেন, সেটাতে তিনি স্বাক্ষর করেছিলেন কি করার সুযোগ পাননি, সেইটায় কি কি লেখা ছিল, তারপরে যেভাবে সেটা টাইপ হয়েছে না, তিনি নিজের হাতে লিখেছেন যেটা টাইপ হওয়ার কথা, এবং এই সকল কথা মতিউর রহমান চৌধুরী বলেছেন নির্ভরযোগ্য সূত্র। অর্থাৎ ওখানে যে সকল গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আছেন, আপনারা জানেন যে বড় বড় সাংবাদিক, তাদের সবার সঙ্গে এনএসআই, ডিজিএফআই, এদের একটা খুব ভালো সম্পর্ক থাকে। এখন দেশের বাইরে থেকে যেমন জুলকারনাইন সাহেব, তিনি বক্তব্য দিচ্ছেন, অনেক একেবারে গোপন সব ছবিগুলো প্রকাশ করে দিচ্ছেন। পিনাকি তার বেডরুমে কি করছে, পিনাকি লন্ডনে গিয়ে তার কোন বন্ধুর বাসায় গিয়ে কোলবালিশ নিয়ে কিভাবে শুয়েছেন, সেই সমস্ত ছবি, বা তিনি তুরস্কতে কার সাথে বৈঠক করতে যাচ্ছেন, সে সকল ছবি পেছন দিক থেকে কি করে জুলকারনাইন সাহেব তুলে ফেলেন। নিঃসন্দেহে তার একটা কানেক্টিভিটি আছে। তো জুলকারনাইন সাহের বয়সে মতি ভাইয়ের ছেলের বয়সী, আমাদেরও অনেক ছোট বয়সে, জুলকারনাইন সাহের একেবারে ছোট বয়সী। সেটা সাহের দেখে মনে হয় যেন চুল দাড়ি পেয়ে গেছে, কিন্তু আপনি ওর আগে, ও যখন আর্মিতে ছিল তখন দেখলেই বুঝতে পারবেন। তো সেই জুলকারনাইন সাহেরের যদি কানেক্টিভিটি এই পর্যায়ে হয়, সোশ্যাল কানেক্টিভিটি, দ্য ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, তারপর তার যে ডিপ্লোম্যাটিক কানেক্টিভিটি, গোয়েন্দা কানেক্টিভিটি, সেক্ষেত্রে মতিউর রহমান চৌধুরীর কানেক্টিভিটি কোন পর্যায়ে এবং কতটা অথেন্টিক হতে পারে। কাজে তিনি যে এই যে ভ্যানিটি ব্যাগ তথ্য দিয়েছেন, ভ্যানিটি ব্যাগ আলোচনায় দিয়েছেন, এটা থামবে না, এটা চলতে থাকবে, এবং এটা আমাদের এই জাতিকে ভোগাবে, অনেক অনেক ভোগাবে। আমার এখন প্রশ্ন যে মতি ভাই হঠাৎ করে এই ভ্যানিটি ব্যাগ সামনে আনলেন কেন? তিনি তো না আনলেও পারতেন, তিনি কেন এই প্রসঙ্গটি সামনে আনলেন? তিনি এমনি এমনি আনেননি। নিঃসন্দেহে এটার পেছনে তার অনেক যুক্তি আছে, উদ্দেশ্য আছে, হতে পারে মহৎ উদ্দেশ্য আছে। এইগুলো এক। কিন্তু আমার কষ্ট লাগছে যে এত কিছু রেখে আমরা এখন শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এবং এই ভ্যানিটি ব্যাগ কিন্তু যেন তেন ভ্যানিটি ব্যাগ নয়। এবং এর আগে পার্লামেন্টেও কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে করে তিনি ওই রিমোট কন্ট্রোল নিয়ে গেছিলেন বা বোমা নিয়ে গিয়েছিলেন, হোয়াট এভার মেবি। অর্থাৎ 21শে আগস্টের যে বোমা হামলা হয়েছিল, সেই বোমা শেখ হাসিনা নিজে নাটক সৃষ্টি করার জন্য তিনি সেই বোমা পেতে রেখেছিলেন, পুঁতে রেখেছিলেন, আর ওই বোমা তিনি তার নিজের হাতে রিমোট কন্ট্রোল দিয়ে সেই বোমা ফাটিয়েছেন। এই কথা পার্লামেন্টের ভিতরে বাইরে বহুবার বিএনপির লোকজন বলেছে। তো ওই আমল থেকে শেখ হাসিনার যে ভ্যানিটি ব্যাগ, সেই ভ্যানিটি ব্যাগ খুবই গুরুত্বপূর্ণ। যে ভ্যানিটি ব্যাগে গ্রেনেডের সুইচ থাকে, যে ভ্যানিটি ব্যাগে একটি দেশের পদত্যাগের, প্রধানমন্ত্রী 17 বছরের শাসনের যে পদত্যাগপত্রের 3 পৃষ্ঠার পদত্যাগপত্রের যে হস্তলিখিত কপি থাকে, যে ভ্যানিটি ব্যাগ আবার তিনি হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যান, সেটা কোনো যেন তেন ভ্যানিটি ব্যাগ নয়। এই ভ্যানিটি ব্যাগ আমাদেরকে কোথায় নিয়ে যায়? আমরা কি ভ্যানিটি ব্যাগের
ভেতরে ঢুকে পড়ব, নাকি ওই ভ্যানিটি ব্যাগের ভিতরে পদত্যাগপত্র বা ভ্যানিটি ব্যাগের মধ্যে তার যে রাজনৈতিক সুইচ রয়েছে সেটা তিনি আবার চাপ দিবেন এবং আবার একটি দুর্ঘটনা আমাদেরকে পাকড়াও করবে। কি হয় একমাত্র আল্লাহই বলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।